হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস 10-এর অধ্যায় 2 সরল সুদ কষা। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই অধ্যায়টি করতে গেলে, এই অধ্যায়টি খুব ভালো করে শিখতে গেলে যে কনসেপ্টটি দরকার সেই কনসেপ্টটি পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চলেছি। তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজন পড়লে একটি খাতা পেন নিয়ে বসো, সেগুলোকে নোট করে নাও। কারণ যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। তবেই তুমি কিন্তু যে কোনো টাইপের অঙ্ক ইজিলি বুঝতে পারবে এবং সলভ করতে পারবে, কেমন? এবং বিশেষ করে এই সরল সুদ কষা এই চ্যাপ্টারটি কিন্তু তোমার শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়, ইন ফিউচার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্টের যে কোনো আন্ডারে এক্সাম হয় সেগুলো কিন্তু তোমার এই সরল সুদ কষা অধ্যায়টি কিন্তু তাতে রয়েছে। তাই এখন খুব ভালো করে শিখে রাখলে যেমন তোমার মাধ্যমিকের জন্য হেল্প করছে, তেমনি তোমার ইন ফিউচারেও এটা কিন্তু লাগবে। তো ভবিষ্যতের কথা মাথায় রেখেও এটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের করা দরকার। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা এখন কনসেপ্ট শুরু করতে চলেছি। খুব সুন্দরভাবে শুনবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝাবো কার পরে কী হবে, কেন আসছে, কেন আসবে, সব কিছু। ওকে, দেখো চ্যাপ্টারটির নাম সরল সুদ কষা, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকবে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কেন সিম্পল ইন্টারেস্ট বলা হচ্ছে সেটিকে আমরা বোঝাবো কিন্তু একটু পরে। দেখো আগেই একটা গল্পের মাধ্যমে আমরা জিনিসটাকে বুঝবো। ধরো আজকে তুমি 2000 টাকা নিয়ে ব্যাংকে গেলে এবং ব্যাংকে তোমার যে ব্যাংকের পাসবই রয়েছে সেই বইটিতে তুমি 2000 টাকা আজকে রেখে আসলে। ক্লিয়ার? এবং ঠিক আজ থেকে 1 বছর পরে তুমি আবার ব্যাংকে গেলে এবং ব্যাংকে গিয়ে তোমার বইটিকে আপডেট করালে, দেখলে তোমার এই ব্যাংকে যে 2000 টাকা রেখেছিলে সেটা এই 1 বছর পরে 2060 টাকা হয়ে গেছে। কত হয়ে গেছে? 2060 টাকা। ওকে, এইটুখানি আশা করি ক্লিয়ার হয়েছে যে প্রথমে তুমি 2000 টাকা ব্যাংকে রেখে এসেছিলে, 1 বছর পরে সেটা 2060 টাকা হয়েছে। তুমি ব্যাংকের বইতে আপডেট করার পরে এটা দেখতে পেলে। তাহলে কথা হলো তুমি রেখেছিলে 2000 টাকা, এই 2060 টাকা অর্থাৎ এই যে এক্সট্রা 60 টাকা রয়েছে সেই 60 টাকাটা আসলো কোথা থেকে? ওকে, দেখো এই যে আমাদের এক্সট্রা 60 টাকা এটা আমরা কি করে বলছি? আচ্ছা, তুমি ব্যাংকে রেখেছিলে 2000 টাকা, এখন তোমার ব্যাংকে গিয়ে দেখছো তুমি 2060 টাকা রয়েছে। তাহলে একটা কাজ করো, এখন যেটা তোমার কাছে রয়েছে 2060 টাকা, সেখান থেকে তুমি যেটা রেখেছিলে সেটা তুমি বিয়োগ করে দাও। তাহলে তুমি দেখছো তোমার কাছে এখন পড়ে আছে 60 টাকা। তার মানে কি? এটাকেই আমরা বলছি এক্সট্রা টাকা। মানে তোমার বইতে তুমি 2000 টাকা রাখলে কিন্তু 1 বছর পরে তোমার কাছে 2060 টাকা আসলো, তার মানে 60 টাকা তোমার কাছে বেশি আসলো। তাহলে এই যে 60 টাকা বেশি আসলো, এটা আসলো কেন? এবং এটা 60 টাকাই কেন আসলো? এটা 100 টাকা কেন আসলো না, 80 টাকা কেন আসলো না, কিংবা 20 টাকা কেন আসলো না, সেটাও আমরা জানবো। প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু শিখতে হবে যদি তুমি এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে চাও। তাই অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো শোনো। তাহলে এইটুখানি আমরা বুঝলাম যে 2000 টাকা রেখেছিলাম, 2060 টাকা হয়েছে কত বছরে? মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা, 1 বছরে কিন্তু 2060 টাকা এসেছে। যেখানে আমরা জানতে পারলাম 60 টাকা এক্সট্রা এসেছে। তাহলে এই 60 টাকা কি না, এই 60 টাকাকেই বলা হবে সুদ। কি বলা হবে? সুদ। বা তুমি এটাকে বলবে সরল সুদ। কি বলবে? সরল সুদ। এটা হচ্ছে একদম পারফেক্ট কথা যে সরল সুদ। সুদ তো বুঝলাম, কিন্তু এটা কী সুদ? সরল সুদ। কেন সরল সুদ সেটাও বোঝাবো। তাহলে আমরা এইটুখানি বুঝতে পারলাম, এই যে এক্সট্রা টাকাটা সেটা হচ্ছে আমাদের কাছে একটা সুদ। ব্যাংক আমাকে সুদ দিয়েছে আমি যে টাকাটা রেখেছিলাম। তাহলে দেখো এই যে কথাটা বললাম এটাও কিন্তু অনেকটা বোঝার বিষয়। এই 60 টাকাটা আমাকে যে সুদ দিল, কার উপরে দিল? এই 2000 টাকার উপরে কিন্তু সুদটা তোমাকে দিয়েছে। তাহলে সুদ সবসময় কিন্তু কাউন্ট হবে আসলের উপর। আচ্ছা, আসল কি? এবার দেখো আসল হচ্ছে কি জিনিস না, আসল
ওকে, এই যে আসল সেটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো পি। কি বলবো? পি বলা হয়ে থাকবে, বা এটাকে বলা হয়ে থাকে প্রিন্সিপাল। কি বলা হবে? প্রিন্সিপাল। তাই আমরা সেটাকে শর্টে বলবো পি। তাহলে আসল বা পি। তাহলে আসল কি না, আসল হচ্ছে সেই টাকাটাকে বলা হবে বা সেই অ্যামাউন্টটাকে বলা হবে যে অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্ট কি সেটাও আমরা আসবো, তার আগে আমরা আসলটাকে শিখি। দেখো, আসল হচ্ছে সেই টাকাটা, যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো, কিংবা তুমি কাউকে ধার দিচ্ছ, কিংবা তুমি কারোর কাছ থেকে ধার নিচ্ছ। ভালো করে শুনবে, তুমি কারোর কাছ থেকে ধার নিলে, অথবা তুমি কাউকে ধার দিলে, বা তুমি ব্যাংকে গিয়ে রাখলে, তাহলে যে টাকাটা তুমি ধার নিচ্ছ বা রাখছো বা ধার দিচ্ছ, সেই টাকাটাকেই বলা হবে আসল। এবং আমাদের কাছে আসল হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। এবং এই আসলের উপরেই কিন্তু তোমার সুদটা কাউন্ট করা হবে। সুদ যে তোমাকে দেবে সেটা সম্পূর্ণরূপে এই আসলের উপরে কিন্তু সুদটা দেবে। আশা করি ক্লিয়ার। এবারে প্রশ্ন হচ্ছে, আসলের উপরে তো সুদ দেবে, কিন্তু কত দেবে? আমাকে 100 টাকা দেবে, যেমন তোমাকে 2000 টাকায় 2060 টাকা, মানে 60 টাকা তোমাকে দিয়েছে এক্সট্রা। তাহলে এই 60 টাকায় কেন দিল? 100 টাকা কেন দিল না? 200 টাকা কেন দিল না? তার উপরে হচ্ছে কেন আমাকে এই টাকাটা দিল? সেটা কেন দিল? দেখো, তোমাকে যে এই আসলটা তুমি জমা রাখলে, তার উপরে তোমায় যে সুদটা দেবে, সেই সুদটা দেবে একটা নির্দিষ্ট জিনিসের উপরে। সেটা হচ্ছে যে সুদের হার। কি বলা হয়ে থাকে? সুদের হার। সুদের হারকে আমরা বলবো আর, যেটাকে আমরা পার্সেন্টেজ বলে থাকি। ধরো তোমাকে এই যে 60 টাকা দিয়েছে, তার মানে এখানে তোমাকে হয়তো 3% দিয়েছে। অর্থাৎ কি হলো না, তুমি যে ব্যাংকে 2000 টাকা রাখলে, সেই টাকার উপরে তোমাকে 3% সুদ দিয়েছে। মানে কি না, 100 টাকায় তোমাকে 3 টাকা দিয়েছে। 100 টাকায় তোমাকে 3 টাকা দিয়েছে। কত সময়ের উপরে না, 1 বছরের জন্য। তাহলে আর একটা জিনিস আমরা পেলাম, সময়। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সময়কে আমাদের বলা হবে টি। কি বলা হবে? টি, যেটা হচ্ছে আমাদের কাছে 1 বছর। তাহলে এই যে জিনিসটুকু বোঝালাম, আর একবার খুব ভালো করে বোঝো। আমরা 2000 টাকা রেখেছিলাম, সেই 2000 টাকার উপরে আমাকে 60 টাকা সুদ দিল 1 বছর পরে। কত বছর পরে? 1 বছর পরে। তাহলে এই যে আসলের উপরে সুদ দিচ্ছে, সেটা মূলত দুটো জিনিসের উপরে তোমার কিন্তু গণনা করা হয়ে থাকে। 1 নম্বর কি? সরল সুদের হার, মানে কত পার্সেন্টের উপরে তোমাকে সুদটা দিচ্ছে। এই পার্সেন্টেজ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই তোমার এই সুদটাও বেড়ে যাবে। পার্সেন্টেজ যদি কমে যায়, তোমার সুদটাও কিন্তু কমে যাবে। এবং এই যে সুদ বা পার্সেন্টেজ, আসলের উপরে যে আমরা গণনা করছি, এই যে হিসাবটা আমরা রাখছি, সেই হিসাবটা রাখা হয় মূলত 1 বছরের হিসেবে। অর্থাৎ 1 বছরের হিসেবেই কিন্তু আমাদের সুদটাকে কাউন্ট করা হয়ে থাকে। এবং সেটা 6 মাসেও করা হয়, 3 মাসেও করা হয়, 4 মাসেও করা হয়, বিভিন্ন রকম ভাগে করা হয়ে থাকে। কিন্তু যদি কোথাও কিছু উল্লেখ করা না থাকে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে সেই টাকাটাকে 1 বছরের জন্যই কিন্তু সুদটা আমাকে দেওয়া হয়েছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা শিখলাম যে আমাদের সুদ দেওয়া হয় আসলের উপরে, কিন্তু সেই আসলের উপরে যে সুদ দেওয়া হবে, সেটা মূলত নির্ভর করে সুদের হারের উপর। কারণ কতটা বেশি হবে টাকাটা, কতটা কম হবে টাকাটা, অর্থাৎ এই সুদটা কতটা বেশি হবে, কতটা কম হবে, তা সম্পূর্ণরূপে নির্ভর করে এই পার্সেন্টেজের উপরে, আমাদের যে কত পার্সেন্ট সুদের হার। এবং সেই সুদটা আমরা গণনা করি প্রতি 1 বছরে। ওকে, এবং সেটা 6 মাস হতেও পারে, 4 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে। সেটা কিন্তু উল্লেখ করার দরকার থাকবে। যেখানে সেটা উল্লেখ করে দেবে, তখন তোমাকে ঠিক সেইভাবেই কিন্তু কাউন্ট করতে হবে। ওকে, তো এখানে আমাদের 1 বছর, তাই আমরা 1 বছরে কাউন্ট করলাম যে 1 বছরে 2000 টাকার 3% সুদে 60 টাকা সুদ হলো। এইটুখানি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং কাকে কি বলা হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে আসলকে বলা হয়ে থাকে যে আমাদের পি, মানে প্রিন্সিপাল। সুদের হার, এটাকে বলা হয় ইন্টারেস্ট রেট অর্থাৎ আর, এবং সময় মানে হচ্ছে টাইম। ওকে, এই 3টে জিনিস তো রয়েছেই। তাহলে এই যে সুদ, এই সুদটা কি? এই যে সরল সুদ আমরা পেলাম, সরল সুদ বলো, সরল সুদ। এই যে সরল সুদ, এটাকে বলা হয় থাকে
আয় অর্থাৎ ইন্টারেস্ট সেটা হলো আমাদের কাছে 60 টাকা। ওকে, এইবারে আসল জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই চারখানা জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবারে প্রশ্ন হলো, আমরা না হয় বুঝলাম যে এই 2000 টাকা আসল মানে পি, 60 টাকা সুদ মানে আয়, কিন্তু এই 2060 টাকা এটা কি? এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অঙ্কে কিন্তু তোমাকে এই জায়গাটার উপর থেকে কিন্তু অনেক অঙ্কই করতে হবে। দেখো, এই যে আমরা 2000 টাকা রেখে 2060 টাকা পেলাম, এটাকে বলা হয়ে থাকে সুদ আসল। মানে কি, এর মধ্যে দেখো তোমার 2000 টাকাও রয়েছে মানে আসলটাও রয়েছে, এবং তার উপরে সুদ 60 টাকা সেটাও রয়েছে। তাহলে এটা শুধু কিন্তু একলা নয়, এর মধ্যে দুটো জিনিস আছে, এর মধ্যে আসলও আছে প্লাস এর মধ্যে সুদও আছে। তাই এটাকে বলা হয় থাকে সুদ আসল। মানে হলো কি, সুদও আছে আসলও আছে, বা এটাকে বলা হয় স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল সেটা হচ্ছে অঙ্কের ভাষায় বলা হয়, কিন্তু আমরা বোঝার জন্য এটাকে আমরা বলবো সুদ আসল। সুদ আসল মানে সুদ প্লাস আসল, তাই এটাকে বলা হয় থাকে সুদ আসল, যার মধ্যে সুদও বর্তমান আসলও বর্তমান। ওকে, তাহলে এই যে 2000 টাকা এটাকে আমরা বলবো সুদ আসল। সুদ আসল, বা তুমি বলতে পারো এটাকে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল, এই স্ববৃদ্ধিমূল এটাকে বলা হয় থাকে অ্যামাউন্ট বা এ। তাহলে যেটা আমাদের কাছে আসলো 2060 টাকা। ক্লিয়ার? এবারে দেখো, তোমায় যদি অ্যামাউন্ট বলে দেয় এবং তোমায় যদি আসল বলে দেয়, তাহলে তুমি অঙ্ক না করেই সুদ বের করতে পারবে। কারণ কি, আমরা জানি যে সুদ আসলের মধ্যে সুদও রয়েছে আসলও রয়েছে। তাহলে যদি আমার সুদ চাই, তাহলে সুদ আসল থেকে তুমি আসল বাদ দেবে, যেটা আমরা এখানে করেছিলাম। সুদ আসল থেকে আসলকে বাদ দিলাম, আমরা সুদ কিন্তু পেয়ে গেছি। তো এই যে কার সাথে কি সম্পর্ক, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে সুদ আসলের মধ্যে সুদও রয়েছে আসলও কিন্তু রয়েছে। এই যে জিনিসটুকু বোঝালাম, আশা করি তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই জায়গাটাকে ফোকাসে রাখলাম। ওকে, এবারে দেখো, আমরা কিন্তু সব কিছু শিখে নিলাম যে পার্সেন্টেজ বলতে আর বোঝাচ্ছে এবং টাইম কি করে হচ্ছে, কীরকমভাবে সুদটা দেওয়া হয়, সেটা কিন্তু আমরা বুঝলাম। এবারে যেটা আমরা বুঝবো সেটা হলো এই যে সুদ, সেটা আমরা কিভাবে বের করি। নিশ্চয়ই কোনো একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা জিনিসটা কি এবং কিভাবে আমরা বের করছি সেটা আমরা শিখব। তার আগে একটা কথা বলি, দেখো এটা কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তোমাদের আরও একটা চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদ। এই দুটো চ্যাপ্টারের মধ্যে কিন্তু পার্থক্যটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কথার মানে হলো যেখানে আসল কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ প্রতি বছরেরই কিন্তু আসল নির্দিষ্ট। কেন বলছি ভালো করে বোঝো, এই লাইনটা যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সরল সুদে আসল পরিবর্তিত হয় না। কেন হয় না? ধরো তোমাকে বলা হলো 100 টাকা তুমি ব্যাংকে রাখলে 1 বছরের জন্য 10% সরল সুদের হারে। 100 টাকা তুমি ব্যাংকে রাখলে 1 বছরের জন্য 10% সরল সুদের হারে, তাহলে তোমাকে ইন্টারেস্ট কত দেবে, অর্থাৎ এই যে আয় সেটা তোমাকে কত দেবে না 100 টাকার 10% মানে আয় কত। দেখো, আমাদের সরল সুদের যে রুলস, অর্থাৎ আমরা সরল সুদ বের করার যে ফর্মুলা, সেটা হলো, আমি এই সাইডে লিখে দিচ্ছি, তোমরা টুকে নাও, যে আই ইকুয়ালস টু PR/100। কি না, আই সমান সমান PR/100, আই সমান সমান PR/100। শুধু এই ছোট্ট একটা ফর্মুলা দিয়েই কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আই বলতে তোমরা জানো কি, পি বলতে কাকে বোঝাচ্ছে, আর বলতে কাকে বোঝাচ্ছে, টাইম বলতে কাকে বোঝাচ্ছে, আর নিচে একটা 100। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা খাতায় লিখে নাও এবং এটাকে কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে সরল সুদ ইকুয়ালস টু আসল ইন্টু
ইন্টারেস্ট রেট ইন্টু টাইম ডিভাইডেড 100। এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই তোমার সুদটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের কাছে আসল ছিল 100 টাকা, টাইম ছিল 1 বছর এবং আর ছিল 10%। তাহলে আমাদের কাছে আই কত? আমরা ফর্মুলা শিখেছি আই ইকুয়ালস টু PRT বাই 100। তাহলে বসিয়ে দাও PRT বাই 100। আচ্ছা পি এর মান কত? পি এর মান 100, বসিয়ে দাও 100 ইন্টু আর এর মান কত? 10%, বসিয়ে দাও 10। ওকে, সময় কিন্তু 1 বছর মানে 1 ডিভাইডেড 100। তুমি 100 কেটে দাও, তাহলে তোমার শুধুমাত্র 10 10, মানে তুমি ইন্টারেস্ট পেলে 10, মানে তোমার 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে তোমার অ্যামাউন্ট কত হলো? মানে সুদ আসল কত হলো? সুদ আসল মানে আমরা কি জানি? সুদ প্লাস আসল। তাহলে 100 প্লাস 10 মানে হচ্ছে 110 টাকা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যামাউন্ট। মানে 1 বছর পরে তোমার ব্যাংকে তুমি গিয়ে দেখবে 110 টাকা পড়ে আছে, 100 টাকা রাখার পরে 10% সুদে। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এটা তো গেল প্রথম বছর, এটা হচ্ছে প্রথম বছর। এরপরে যদি এখান থেকে আরও 1 বছর এটা ব্যাংকে তুমি রেখে আসো, মানে তুমি কি বললে আমি 1 বছর পর টাকাটাকে তুলব না, আমি এটিকে আরও 1 বছর রাখতে চাই, তাহলে তোমাকে ব্যাংক যে সুদ দেবে সেই সুদটা দেওয়ার জন্য আসল হিসেবে কাকে নেবে? আসল হিসেবে এটাকে নেবে, না এই যে তোমার 1 বছর পরে ব্যাংকে 110 টাকা জমা হলো সেটাকে নেবে? এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অত্যন্ত মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমার সরল সুদ চক্রবৃদ্ধি সুদ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো সরল সুদের ক্ষেত্রে বলেছি আসল চেঞ্জ হয় না। মানে কি? তুমি 1 বছরের জন্য রাখো, কিংবা 500 বছরের জন্য রাখো, কিংবা 200 বছরের জন্য রাখো, কিংবা 5 বছরের জন্য রাখো, তোমার আসল প্রথমে যেটা ছিল সেটাই হবে। অর্থাৎ 100 টাকা রাখলে তোমার সুদ যতই দিক না কেন সেটা কিন্তু আসল হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ সেকেন্ড ইয়ারেও গিয়ে তোমার যে আসল সেটা কিন্তু 100 টাকাই হবে, এবং তারপরে যদি তুমি আরও 1 বছর খাটাও সেখানেও গিয়ে তোমার সেই আসল আবার সেই 100 টাকাই হবে। তোমার 100 টাকার উপরেই কিন্তু সুদ দেবে। অর্থাৎ তুমি 1 বছর রাখো কিংবা 5 বছর রাখো, তোমার আসল কিন্তু চেঞ্জ হবে না, আসল কিন্তু নির্দিষ্ট থাকবে, প্রথমে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে, যদি তুমি না গিয়ে কিছু টাকা আবার রেখে আসো। ওকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি বলছে? চক্রবৃদ্ধি সুদ বলছে প্রতি বছরে কিন্তু আসল চেঞ্জ হবে। অর্থাৎ তোমার 1 বছর পরে যে টাকাটা তোমার সুদাসল হলো সেটা গিয়ে পরের বছরের আসল হয়ে যাবে। তাহলে 2 বছরের মানে সেকেন্ড ইয়ারের যে এটা পরের বছরে 1 ইয়ার করো, পরের বছরের যে 1 ইয়ার সেখানে গিয়ে আসল হিসেবে এটা জমা হবে 110। এখন তার উপরে কিন্তু আবার তোমাকে সুদ দেবে, এবং তার পরের বছরে যখন আবার সুদটা হবে সেটা আবার গিয়ে এই আসলের সাথে যুক্ত হয়ে গিয়ে সেটা আবার সুদাসল থেকে আসল হয়ে যাবে। মানে কি বোঝাতে চাইলাম? সরল সুদের ক্ষেত্রে আসল কিন্তু চেঞ্জ হয় না, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কিন্তু চেঞ্জ হয়। শুধু এইটুখানি কথা মাথায় রেখো, আর কিচ্ছু রাখার দরকার নেই। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি না, প্রথম বছর অর্থাৎ যে বছর তোমার সুদটা শুরু হচ্ছে, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের আসল কিন্তু একই থাকে, এবং প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে সুদটা সেটাও কিন্তু একই থাকে। অর্থাৎ সরল সুদের ক্ষেত্রেও প্রথম বছর 10 টাকা হবে, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও প্রথম বছরে 10 টাকায় সুদ হবে। কেন এই কথাটা বললাম সেটা যখন চক্রবৃদ্ধি সুদ শুরু করব তখন পুরোপুরি ডিটেলসে আবার বুঝিয়ে দেবো যে এই 10 টাকা প্রথম বছরে কেন বলছি, দ্বিতীয় বছরের জন্য কেন বলছি না, সেটা এখন তুমি একদম ভেবো না। এখন শুধু সরল সুদের জন্য এই দিকের পার্টটাকে খুব ভালো করে মাথায় রাখো। ক্লিয়ার? তো এই যে কনসেপ্টটুকু বোঝালাম, এই কনসেপ্টটুকু দরকার পড়লে তুমি একবার নয় আরও 2 বার দেখো, এবং খাতায় খুব সুন্দর করে লিখে নাও। তোমার সরল সুদ কষার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তুমি ধরে নিতে পারবে। দেখো আর একটা ছোট্ট জিনিস বলে দিই যেখান থেকে MCQ এসে থাকে, সেটা কি? ধরো তুমি টাকা ধার নিলে, কী করলে? তুমি টাকা ধার নিলে, তাহলে যে ধার নেয় তাকে বলা হয়ে থাকে অধমর্ণ। এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে।
এবং যে টাকা ধার দেয়, যে ধার দেয় তাকে বলা হয় থাকে উত্তমর্ণ। উত্তমর্ণ, এই ওয়ার্ড দুটো কিন্তু খুব ভালো করে মনে রেখো। কি না, তুমি ধরো টাকা কারোর থেকে ধার নিলে, মানে টাকাটা তুমি ধার নিলে, সে যে ধার নিচ্ছে তাকে বলা হয় থাকে অধমর্ণ, এবং যে টাকা ধার দিচ্ছে তাকে বলা হয় থাকে উত্তমর্ণ। ধরো তুমি কাউকে টাকা দিলে, তুমি কাউকে 1000 টাকা দিলে, তোমার বন্ধুকে দিলে 1000 টাকা, তাহলে তুমি দিলে, তাহলে তুমিটা হলে কে? তুমি হলে উত্তমর্ণ, তুমি একটা উত্তম কাজ করেছো, তুমি একজনকে টাকা দিয়েছো, তাহলে তুমি উত্তমর্ণ। এবং তোমার বন্ধু টাকা নিয়েছে, তাহলে তোমার বন্ধু হলো কি? অধমর্ণ, তোমার বন্ধু হচ্ছে অধমর্ণ। এই ওয়ার্ড দুটো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো আজকে আমরা কিন্তু জাস্ট এই সিম্পল একটা কনসেপ্ট বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছি, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য বেল যে নোটিফিকেশান সেটা কিন্তু অল করে রাখবে। কারণ নেক্সট ভিডিওতেই কিন্তু কোষাধ্যক্ষের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে শুরু করে দেবো, এবং তারপরে আমরা প্রয়োগের অঙ্কগুলোকেও কিন্তু করব, কারণ প্রয়োগের অঙ্কগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 1 বলে, যেখান থেকে আমরা সরল সুদ কষার অঙ্কগুলোকে শুরু করব। তো সকলে ভালো থেকো, আর একবার দরকার পড়লে ভিডিওটি দেখে নিও এবং পরপর কিন্তু খাতায় টুকে নিও। ওকে, সকলকে বাই।